হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, প্রতিদিন সকালের মতন আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি সাধারণ জ্ঞানের ক্লাস, যেটি আসন্ন পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ কনস্টেবল এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে করাবো 34 নম্বর ক্লাস। এর আগে আমি 33টি ক্লাস তোমাদের করে দিয়েছি। তোমাদের জন্য বাছাই করা 20টি জেনারেল নলেজের প্রশ্ন আমি প্রতিদিন সকাল 8টার সময় নিয়ে আসি। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা দেখে যদি তোমাদের পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই একটু লাইক করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। সম্প্রতি কে ভারতীয় প্যারা অলিম্পিক কমিটির সভাপতি নির্বাচিত হলেন? সম্প্রতি কে ভারতীয় প্যারা অলিম্পিক কমিটির সভাপতি নির্বাচিত হলেন? তো তিনি হলেন প্রাক্তন ভারতীয় জ্যাভলিন খেলোয়াড় দেবেন্দ্র ঝাঝারিয়া। দেবেন্দ্র ঝাঝারিয়া তিনি জ্যাভলিন খেলোয়াড় এবং প্রথম ভারতীয় প্যারা অলিম্পিকে 2টি স্বর্ণপদক পেয়েছেন। দেবেন্দ্র ঝাঝারিয়া 2004 সালে এথেন্সে এবং 2016 সালে রিওতে কিন্তু স্বর্ণপদক পেয়েছিলেন। দেবেন্দ্র ঝাঝারিয়া 2004-এ এথেন্স এবং 2016 রিও অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছিলেন। এছাড়া 2020-তে টোকিও অলিম্পিকে কিন্তু তিনি রূপোর পদক পেয়েছিলেন। তো দেবেন্দ্র ঝাঝারিয়া প্রথম ব্যক্তি হিসাবে কিন্তু 2টি অলিম্পিকে 2টি স্বর্ণপদক পেয়েছেন। এটা কিন্তু প্যারা অলিম্পিকে। 2024-এ প্যারা অলিম্পিক কোথায় হবে? প্যারিসে। 2024 প্যারা অলিম্পিক হবে প্যারিসে। পরবর্তী প্রশ্ন, বৈদ্যুতিক গাড়িতে ব্যবহৃত ব্যাটারির জন্য অপরিহার্য উপাদান কোনটি? বৈদ্যুতিক গাড়িতে যে ব্যাটারি ব্যবহার করা হয় সেই ব্যাটারির অপরিহার্য উপাদান কি? তো সঠিক উত্তর হবে লিথিয়াম। বৈদ্যুতিক গাড়িতে ব্যবহৃত ব্যাটারির জন্য অপরিহার্য উপাদান লিথিয়াম। চলো নেক্সট। ফারেনহাইট স্কেলের স্ফুটাঙ্ক কত? ফারেনহাইট স্কেলের স্ফুটাঙ্ক কত? তো ফারেনহাইট স্কেলের স্ফুটাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। 212 ডিগ্রি ফারেনহাইট ফারেনহাইট স্কেলের স্ফুটাঙ্ক। এবং ফারেনহাইট স্কেলের গলনাঙ্ক কত? 32 ডিগ্রি ফারেনহাইট। তো স্ফুটাঙ্ক 212 ডিগ্রি এবং হিমাঙ্ক কিন্তু গলনাঙ্ক কিন্তু 32 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, চলো নেক্সট। পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ দেখতে পাওয়া যায়? পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ দেখতে পাওয়া যায়? তো এটা দেখতে পাওয়া যায় বক্রেশ্বরে। বক্রেশ্বর হচ্ছে তার বীরভূম জেলায়। বীরভূমের কিন্তু পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বক্রেশ্বরে এই উষ্ণ প্রস্রবণ দেখতে পাওয়া যায়। উষ্ণ প্রস্রবণ দেখা যায় বক্রেশ্বরে। বিখ্যাত বৌদ্ধ ঐতিহাসিক তারানাথ বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য কোথায় গিয়েছিলেন? ঐতিহাসিক তারানাথ বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কোন দেশে গিয়েছিলেন? তো সঠিক উত্তর হবে তিব্বত। তারানাথ বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য তিব্বতে গিয়েছিলেন। পিচ ব্লেড নিম্নলিখিত কোন ধাতুর আকরিক? পিচ ব্লেড নিম্নলিখিত কোন ধাতুর আকরিক? তো সঠিক উত্তর হবে ইউরেনিয়াম। ইউরেনিয়ামের আকরিকের নাম হচ্ছে পিচ ব্লেড। ঠিক আছে, ইউরেনিয়ামের আকরিকের নাম হচ্ছে পিচ ব্লেড। এছাড়া অ্যালুমিনিয়ামের যদি আকরিক দেখি, বক্সাইট, কোরান্ডাম, গিপসাইট, ক্রায়োলাইট সবই কিন্তু অ্যালুমিনিয়ামের আকরিক। তো অ্যালুমিনিয়ামের আকরিক নাম কি? বক্সাইট। প্রধান আকরিক হচ্ছে বক্সাইট। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট। এছাড়াও গিপসাইট, কোরান্ডাম এবং ক্রায়োলাইট। ম্যাঙ্গানিজের যদি আকরিক দেখি আমরা, ম্যাগনেসাইট, ডলোমাইট এবং কার্নালাইট। ম্যাগনেসাইট, ডলোমাইট এবং কার্নালাইট। ঠিক আছে, ম্যাঙ্গানিজের আকরিকের নাম ম্যাগনেসাইট, ডলোমাইট এবং কার্নালাইট।
লোহার আকরিক যদি দেখি, লোহার আকরিকের নাম রেড হিমাটাইট, ম্যাগনেটাইট, সিডারাইট। রেড হিমাটাইট, ম্যাগনেটাইট, সিডারাইট সবই কিন্তু লোহার আকরিক। তো অ্যালুমিনিয়ামের আকরিকের নাম বলছি বক্সাইট, গিবসাইট, কোরান্ডাম, ক্রায়োলাইট। ম্যাঙ্গানিজের আকরিকের নাম কি? ম্যাঙ্গানিজের আকরিক নাম ম্যাগনেসাইট, ডলোমাইট, কার্নালাইট। আর লোহার আকরিকের নাম রেড হিমাটাইট, ম্যাগনেটাইট, সিডারাইট। পরবর্তী প্রশ্ন, 10তম প্রো কবাডি লিগ কোন দল চ্যাম্পিয়ন হয়েছে? প্রো কবাডি লিগ, যেটাই 2014 সাল থেকে কিন্তু শুরু হয়েছিল। 2014 সালে প্রথম পথ চলা শুরু হয়েছিল প্রো কবাডি লিগের। প্রো কবাডি লিগ, তো বর্তমান চ্যাম্পিয়নকে, তো সঠিক উত্তর হবে পুনেরি পল্টন। পুনেরি পল্টন তারা কিন্তু বর্তমানে চ্যাম্পিয়ন দল, দশম প্রো কবাডি লিগের চ্যাম্পিয়ন দল পুনেরি পল্টন। এই নিয়ে কিন্তু তারা 3বার এই প্রো কবাডি লিগ চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। কে 1916 সালে ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? 1916 সালে মহারাষ্ট্রের পুনেতে এই ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কে? তো সঠিক উত্তর হবে ধন্দে কেশব কার্বে। ধন্দে কেশব কার্বে 1916 সালে মহারাষ্ট্রের পুনেতে এই ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কোনটি? তো সঠিক উত্তর হবে সাহারা। সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম মরুভূমি। সাহারা মরুভূমি দেখা যায় আফ্রিকাতে। আফ্রিকা মহাদেশে কিন্তু এই সাহারা মরুভূমি অবস্থিত। থর মরুভূমি ভারতের সবচেয়ে বড় মরুভূমি। ভারতের একমাত্র মরুভূমির নাম কি? ভারতের সবচেয়ে বড় মরুভূমির নাম হচ্ছে থর মরুভূমি। থর মরুভূমি ভারত এবং পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু রয়েছে। আর সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম মরুভূমি, যেটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। গোবি মরুভূমি কোথায় অবস্থিত? মঙ্গোলিয়ায়। মঙ্গোলিয়ায় কিন্তু এই গোবি মরুভূমি রয়েছে। গোবি মরুভূমির অবস্থান কোথায়? মঙ্গোলিয়া। থর মরুভূমি ভারত এবং পাকিস্তানে। ঠিক আছে, চল নেক্সট। সমবৃষ্টিযুক্ত অঞ্চলকে কি বলা হয়? সমবৃষ্টিযুক্ত অঞ্চলকে, তো সমবৃষ্টিযুক্ত এই অঞ্চলকে কি বলা হয়? তো আইসোহাইড মানচিত্রে দেখবে সমবৃষ্টিপাতযুক্ত অঞ্চলকে কি বলা হয়? আইসোহাইড বলা হয়। একজন লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত বছর হতে হবে? বর্তমানে ভারতবর্ষে 18তম লোকসভা নির্বাচন চলছে, তাই তো? নির্বাচন চলছে। বর্তমানে কততম নির্বাচন চলছে? 18তম কিন্তু লোকসভা নির্বাচন চলছে। তো একজন লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে কিন্তু 25 বছর। কত বছর? 25 বছর কিন্তু হতে হবে। 30 বছর হতে হয়েছে রাজ্যসভার সদস্য হতে গেলে কিন্তু 30 বছর হতে হয়। আর 35 বছর লাগে রাজ্যপাল, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি হতে গেলে। রাজ্যপাল, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি হতে গেলে কিন্তু 35 বছর হতে হয়। ঠিক আছে, চল নেক্সট। শীতের সময় ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? শীতের সময়, কারণ কি দেখো, শীতের সময় এখানে বৃষ্টিপাত হয়, এখানে প্রত্যাবর্তন মৌসুমি বায়ু যখন ফিরে যাচ্ছে তখন কিন্তু এই রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হয়। তো এই রাজ্যটির নাম হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুতে বছরে 2বার বৃষ্টিপাত হয়। একবার মৌসুমি বায়ুর আগমনের সময় বৃষ্টিপাত হয় এবং মৌসুমি বায়ু ফিরে যাওয়ার সময় কিন্তু বৃষ্টিপাত হয়। এই যখন অক্টোবর নভেম্বর মাসে মৌসুমি বায়ু ফিরে যাচ্ছে তখন কিন্তু এই তামিলনাড়ু রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হয়। ঠিক আছে, ভারতীয় সংবিধানের কোন তফসিলে দলত্যাগ বিরোধী বিধান নিয়ে আলোচনা করা রয়েছে? দলত্যাগ বিরোধী বিধান, তো কততম সংবিধান তফসিলিতে রয়েছে? তো সঠিক উত্তর হবে 10তম। 10তম তফসিলে কিন্তু ভারতীয় সংবিধানের
দল ত্যাগ বিরোধী বিধান নিয়ে আলোচনা করা রয়েছে। দেখো 12তম বলা রয়েছে কি নগরপালিকা আইন। 12তম তপশিলে রয়েছে নগরপালিকা আইন, ঠিক আছে, নগরপালিকা আইন কিন্তু 12তম তপশিলে রয়েছে। 5তম তপশিলে কি রয়েছে? 5তম তপশিলে রয়েছে তপশিলি ক্ষেত্রসমূহ জনজাতির প্রশাসন ও নিয়ন্ত্রণ সম্পর্কে বিধান, ঠিক আছে। তপশিলি ক্ষেত্রসমূহ এবং জনজাতি সমূহের প্রশাসন ও নিয়ন্ত্রণ সম্পর্কে বিধান। আর 7তমতের কি রয়েছে? 7তমত রয়েছে তালিকা, কেন্দ্র তালিকা, যুগ্ম তালিকা এবং রাজ্য তালিকা। তাহলে 3টে তালিকা 7তম তপশিলে, কেন্দ্র, রাজ্য এবং যুগ্ম। বর্তমানে ভারতীয় সংবিধানে কিন্তু 12টি তপশিল রয়েছে, ঠিক আছে। চলো নেক্সট। গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যে অবস্থিত হ্রদটির নাম কি? দেখো, পিচল হ্রদ উদয়পুর, রাজস্থানের উদয়পুরে। চিল্কা হ্রদ উড়িষ্যা, হানিমুন আইল্যান্ড বলা হয় যাকে, ঠিক আছে। উলা হ্রদ জম্মু ও কাশ্মীরে। তো ভারতীয় এবং গোদাবরী এবং কৃষ্ণা নদীর মধ্যবর্তী অবস্থিত হ্রদটির নাম হচ্ছে কোলেরু হ্রদ, ঠিক আছে। কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? গোদাবরী এবং কৃষ্ণা নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। তো পিচল হ্রদ উদয়পুর, চিল্কা হ্রদ উড়িষ্যা যাকে হানিমুন আইল্যান্ড বলা হয়, এবং উলা হ্রদ জম্মু কাশ্মীর। হু এর সদর দপ্তর কোথায়? হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটি 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর অবস্থিত জেনেভাতে, ঠিক আছে। হু এর সম্পূর্ণ নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সম্প্রতি কোন শিল্পী মহারাষ্ট্র গৌরব সম্মান পেলেন? সম্প্রতি কোন নৃত্যশিল্পী মহারাষ্ট্র গৌরব সম্মান পেলেন? তো নৃত্যশিল্পী উমা রেলে এই 2024 মহারাষ্ট্র সম্মান পেলেন। আধুনিক পর্যায় সারণীতে চ্যালকোজেন মৌলগুলোর অবস্থান কত নং শ্রেণীতে? তো আধুনিক পর্যায় সারণীতে কিন্তু 18টি শ্রেণী রয়েছে, 7টি পর্যায় এবং 18টি শ্রেণী রয়েছে। তো চ্যালকোজেন মৌলগুলোর অবস্থান কত নম্বর শ্রেণীতে? তো সঠিক উত্তর হবে 16 নম্বর শ্রেণীতে। 16 নম্বর শ্রেণীতে চ্যালকোজেন মৌলগুলোর অবস্থান। চ্যালকোজেন মৌলগুলো কি? অক্সিজেন, ঠিক আছে। চ্যালকোজেন মৌলর হলো অক্সিজেন, সালফার, ঠিক আছে, এটা কিন্তু, এবং টেরোলিয়াম, এর সবই কিন্তু চ্যালকোজেন মৌলগুলোর অন্তর্গত। তাহলে চ্যালকোজেন মৌলগুলোর সমূহ কী? অক্সিজেন, সালফার, ঠিক আছে। আর 17 নম্বর শ্রেণীতে কী বলা হয়? তো হ্যালোজেন মৌলকে বলা হয়, হ্যালোজেন মৌলগুলোর অবস্থান 17 নম্বর শ্রেণীতে, হ্যালোজেন। 18 নম্বর শ্রেণীতে অবস্থান কি? নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌলগুলো কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, ঠিক আছে। আর 2 নম্বর শ্রেণীতে অবস্থান করছে কি? তো 2 নম্বর শ্রেণীতে অবস্থান করছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু 2 নম্বর শ্রেণীতে অবস্থান করছে। ক্ষারীয় মৃত্তিকার উদাহরণ হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিলিয়াম, এই সব, ঠিক আছে। চলো নেক্সট। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সঠিক উত্তর হবে হায়দ্রাবাদে অবস্থিত। হায়দ্রাবাদে কিন্তু রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরের নাম ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? নতুন দিল্লিতে। নতুন দিল্লিতে কিন্তু যে বিমানবন্দর রয়েছে তার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। বারাণসীতে বিমানবন্দরের নাম হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দর। পরবর্তী প্রশ্ন, 1908 সালে আলিপুর বোমা ষড়যন্ত্রের নেতৃত্ব কে দিয়েছিলেন? 1908 সালে আলিপুর বোমা ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়েছিলেন অরবিন্দ ঘোষ। ঋষি অরবিন্দ ঘোষ কিন্তু আলিপুর বোমা মামলার
ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি কিন্তু তার নেতৃত্ব দিয়েছিলেন। চলো নেক্সট প্রশ্ন। বীরভূমি কোন ব্যক্তির সমাধিস্থলের নাম? বীরভূমি। শক্তিস্থল ইন্দিরা গান্ধী, তো রাজীব গান্ধীর সমাধিস্থলের নাম বীরভূমি। ঠিক আছে। শান্তিস্থল, শক্তিস্থলের নাম কি? ইন্দিরা গান্ধী। ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, চ্যানেলে